এদিকে শেখ হাসিনার রায় ঘোষণার পরেই যুদ্ধে নেমে পড়ল আওয়ামী লীগ ছাত্রলীগের হাজারো নেতাকর্মী। রায়কে বাতিল বলে ঘোষণা দিয়ে ডক্টর ইউনূসের ডেডলাইন ঘোষণা করল ছাত্রলীগ। আর বসে থাকবে না দলটি, এবার অস্ত্র নিয়ে সরাসরি মাঠে হাজির তারা। Founding accused Sheikh Hasina and Asaduজ্জামান Khan Kamal submitted the conversation between Sheikh Hasina and ASM Kamal. রাজধানীর গুলিস্তানে এই মুহূর্তে আমরা দেখছি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের একটি বিক্ষোভ মিছিল বের করছে। রাস্তা অবরোধ করে আওয়ামী লীগের অসহযোগ আন্দোলন, লাঠিসোঁটা নিয়ে গাড়ি ভাঙচুর ও রাস্তা অবরোধ। দর্শক, রীতিমতো কিয়ামত শুরু হয়ে গেছে। সারা বাংলাদেশ হয়তোবা সন্ধ্যার আগেই বা সন্ধ্যার পরেই জ্বলে পুড়ে শ্মশান হয়ে যাবে। দর্শক, আদালতের রায় কোনোভাবেই মানতে নারাজ আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। আপনারা তো শুরু থেকেই জানেন, এই আদালতকে অর্থাৎ আন্তর্জাতিক আদালত ট্রাইব্যুনালকে সেই কবে থেকেই তারা কিন্তু বয়কট করেছে। আজকে আদালতে যখন শেখ হাসিনার রায় হয়, তারপরেই কিন্তু সেই রায় বাতিল করে মাঠে নেমে পড়েছে ডক্টর ইউনূসের এক দফার দাবি দিয়ে। এবার হয়তো বাঁচবে, না হয় মরবে, এমন একটা ভাব নিয়ে তারা অস্ত্র শস্ত্র নিয়ে সশস্ত্র বাহিনী হিসেবে তারা রোডে নেমে পড়েছে। দর্শক, চলুন এই মুহূর্তে আমরা বিস্তারিত তথ্যগুলো জেনে আসি। আশা করি সঙ্গেই থাকবেন। Sheikh Hasina committed contempt of this tribunal by threatening the concerned officials of the government as well as the tribunal personnel, inclusive of the prosecutors, to kill 226 persons. শেখ হাসিনা বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, কে বলে রে মুজিব নাই মুজিব সারা বাংলায়। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ আসবে। এবার ঢাকা দুহারে রাস্তা অবরোধ করে আওয়ামী লীগের অসহযোগ আন্দোলন, লাঠিসোঁটা নিয়ে গাড়ি ভাঙচুর ও রাস্তা অবরোধ করে ব্যাপক তাণ্ডব আওয়ামী লীগের নেতাকর্মীদের। পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে রূপ নেয় রাজপথ। ঢাকায় আওয়ামী লীগের আন্দোলন দমাতে যে পরিকল্পনা করেছিল ইউনূস সরকার ও তার সমন্বয়করা, তা বেস্তে দিয়ে রাজপথ দখলে নিল নেতাকর্মীরা। আওয়ামী লীগ হলো ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তূপের মধ্য থেকেও আবারও জেগে উঠবে। এত সহজে শেষ হয়ে যাবে না। আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের সাথে পুলিশের দফায় দফায় ত্রিমুখী সংঘর্ষে আহত হয়ে প্রায় অর্ধশতাধিক পুলিশ। আওয়ামী লীগ ও ছাত্রলীগের ব্যাপক তাণ্ডবে এবার হারে হারে টের পেয়েছে ইউনূস প্রশাসন। এটা হলো আওয়ামী লীগের অস্তিত্বের লড়াই। এদেশে হয় ইউনূস ও তার সমন্বয়করা থাকবে, না হয় শেখ মুজিবের সৈনিকেরা থাকবে। সাক্ষাৎকারে হাসিনা যেভাবে কথাগুলো সাজিয়েছেন, অর্থাৎ দায়ী না করে সরাসরি সমস্যার দিকে না গিয়ে বাইরে থেকে সমাধানের আশ্বাস ও বন্ধুত্বের কথা তুলেছেন, তা স্বাভাবিক কূটনৈতিক ভাষ্যের বাইরে, বরং এর ভেতরে গভীর বার্তা রয়েছে। সেনা ও যুক্তরাষ্ট্রকে দায়ী না করা, এই ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করি। বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার পতনের সময় প্রধান যে নেতারা থাকেন, রাজনৈতিক নেতারা, তারা সাধারণত সেনার বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলতেন। হাসিনা এবার সেটা করেননি। সেনাবাহিনীর প্রতি তিনি নির্লিপ্ত মনোভাব দেখিয়েছেন। এমনকি একথাও বলেছেন যে সেনা যে কথা বলছিল যে আর বেশি রক্তপাত যাতে না হয়, তার জন্য সেনা বন্দুক নামিয়ে রেখেছে, তিনি যেন সেইটাকে সমর্থন দিলেন, সেনার সেই কাজটাকে। এবং যুক্তরাষ্ট্রের প্রতি তার যে সৌজন্যমূলক মনোভাব, এটা ইঙ্গিত দেয় যে সেনার সঙ্গেও যেমন তার একটা রফা হয়ে গেছে, তেমনি যুক্তরাষ্ট্রের সঙ্গেও তার রফা হয়ে গেছে। দক্ষিণ এশিয়ার ভূকৌশলগত সমীকরণে বাংলাদেশ ভারত সম্পর্ক একটা বড় ভূমিকা। ভারতের কাছে খোলাখুলি আর্জি রেখে নয়াদিল্লি যেন বাংলাদেশের নির্বাচনটাকে ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ করে, সেই পরিবেশ নিশ্চিত করতে তিনি আর্জি জানিয়েছেন। এটা হচ্ছে হাসিনার একটা বড় বার্তা ভারতের দিকেও। আর কৌশলগত সমঝোতার ইঙ্গিত তো তার এই সাক্ষাৎকারের ছত্রে ছত্রে। ইতিহাসের পটভূমিতে দেখা যায় জোট নয় বরং ত্রিপাক্ষিক সমঝোতা বাংলাদেশের রাজনৈতিক মেরুকরণে বহুবার নির্ধারক ভূমিকা রেখেছে। এখানে হাসিনার বক্তব্য বিশ্লেষণ করলে দেখা যায় বেশ কয়েকটি স্তরে গোপন সমঝোতা হয়ে গেছে এবং তার স্পষ্ট ছাপ পাওয়া যাচ্ছে এই সাক্ষাৎকারে। কিরকম সেই সাক্ষাৎকার? প্রথম আসে সেনা সরকার সমঝোতা। বাংলাদেশের অভ্যন্তরীণ প্রতিরক্ষা নীতি ও ক্ষমতার সমীকরণে সেনাবাহিনী হচ্ছে আসল নির্ণায়ক শক্তি। হাসিনার ইঙ্গিতপূর্ণ নির্লিপ্তি যে সেনাবাহিনীকে দায়ী না করা, এটা প্রমাণ করে যে অন্যতম চ্যালেঞ্জিং মিডফিল্ড অর্থাৎ সেনাবাহিনী, তার সঙ্গে হাসিনার অলরেডি সম্পর্ক ম্যানেজ হয়ে গেছে, রফা হয়ে গেছে। আমি বেশ কিছুদিন ধরে আমার একাধিক ভিডিওতে বলেছি, ভারতের মধ্যস্থতায় শেখ হাসিনার সঙ্গে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের একটা সমঝোতা হয়ে গেছে। এই সমঝোতার পর ওয়াকারুজ্জামানের সঙ্গে মোহাম্মদ ইউনূসের সংঘাত আরও তীব্র হয়েছে। এতদিনে শেখ হাসিনার নিজের কথায় আমার অনুমান, যে আমি ভুল অনুমান করিনি, সেটা ঠিক বলে বোঝা গেল। কেন রফা প্রয়োজন ছিল সেনাবাহিনীর সঙ্গে? সেনাবাহিনীর সরাসরি রাজনৈতিক হস্তক্ষেপ রোধ করা এবং দেশের স্থিতিশীলতা বজায় রাখা, দুই দিক থেকেই হাসিনার পক্ষে, হাসিনার জন্য সেনাবাহিনীর সঙ্গে রফা আবশ্যক ছিল।
দ্বিতীয়ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আনুষ্ঠানিক তো নয়, এটা অনানুষ্ঠানিক সমঝোতা হয়ে গেছে। এই যে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রশংসা করা, প্রকাশ্যে যুক্তরাষ্ট্রকে দায়ী না করা, এটা স্পষ্টতই নতুন চুক্তির পূর্বাভাস। কোনো কিছুই কিন্তু কারণ ছাড়া হয় না। সংসদীয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্র থেকে সহানুভূতিশীল আচরণ পাবেন তিনি, মানে ফেব্রুয়ারিতে হোক আর যবেই হোক, এটা প্রত্যাশা, এবং ইতিমধ্যেই প্রত্যাশা পূরণের অনেক লক্ষণ দেখা যাচ্ছে। যুক্তরাষ্ট্র যে শুধু আওয়ামী লীগকে নিয়ে নির্বাচন চাইছে তা নয়, নির্বাচনের আগে ইউনূস সরকারের বদলে একটি কেয়ারটেকার সরকারের পক্ষেও যুক্তরাষ্ট্র মত দিয়েছে। কোথায়? আবার বলি, অনানুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে আলোচনায়, এবং সেই কথা জানিয়েও দেওয়া হয়েছে শেখ হাসিনাকে। এমনকি সেই কেয়ারটেকার সরকারের নেতৃত্বে শেখ হাসিনা আসতে পারেন, এমন আলোচনা কিন্তু খুব গুরুত্বের সঙ্গে চলছে আমেরিকা ও ভারতের মধ্যে। এই রফার বিনিময় মূল্যটা কি? বিনিময় মূল্য হচ্ছে যুক্তরাষ্ট্র চাইছে এবং ট্রাম্প প্রশাসন চাইছে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশের নিরপেক্ষতা ও মানবাধিকার রক্ষা হোক। হাসিনা সেটার ইঙ্গিত দিয়েছেন ফ্রি, ফেয়ার অ্যান্ড নির্বাচনের কথা বলে। ভারতের মধ্যস্থতা, ভারতের প্রধান ভূমিকা। ভারত দীর্ঘদিন ধরেই বাংলাদেশের স্টেবিলিটি পার্টনার। ভূ রাজনৈতিক ও কৌশলগত দৃষ্টিকোণ থেকে দিল্লি চায় হাসিনা সমর্থিত সরকার থাকুক, কিন্তু সীমিত মাত্রায় প্লুরালিজম বা অন্তর্ভুক্তি, অর্থাৎ সাধারণ নির্বাচন হোক, মানুষ যাকে চাইবে তাই আসবে, সেই আসবে। সাক্ষাৎকারে এই বার্তা হাসিনা দিয়েছেন যে ভারত, অর্থাৎ নয়াদিল্লির সঙ্গে সমঝোতার বার্তা তার প্রত্যক্ষ। ভারতকে তিনি গ্যারান্টার হিসেবে চিহ্নিত করেছেন। ভবিষ্যৎ কি পরিস্থিতির আমরা দেখতে পাচ্ছি? আগামী একটি মাসে বাংলাদেশে কৌশলগতভাবে বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন দেখা যাবেই। প্রথমত, সেনাবাহিনী ও আন্তর্জাতিক মহলের কিছুটা নিরপেক্ষ ভূমিকার ইঙ্গিতের কারণে একটি তুলনামূলক শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশিত, এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ থাকছেই। ভারতের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র বাংলাদেশের মধ্যে একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে। তাহলে এবার শেষ করি আলোচনায়। শেখ হাসিনার এই সাক্ষাৎকারের ভেতরে রয়েছে কৌশলগত সমঝোতার স্পষ্ট ইঙ্গিত। বাংলাদেশের রাজনীতি, বিশেষ করে সেনাবাহিনী ও আন্তর্জাতিক মহলের ভূমিকা এতদিন ছিল ছায়ায় ঢাকা। সেই ছায়া হাসিনা কি চাইছেন, কি বলছেন, তার সাথে কোনো সম্পর্ক হয়েছে কিনা, কারোর রফা হয়েছে কিনা, সেই ছায়াটা আজ প্রায় পুরোটাই দূর হয়ে গেল। দূর যে হয়েছে সেটা বোঝা যায় শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশের রাজনীতিতে একের পর এক প্রোগ্রাম নিয়ে আসছেন সেটা দেখে। এই যে লকডাউন হলো, সফল লকডাউন, শাটডাউন চলছে, আজকের যে শাটডাউন দেখবেন, সেটা এখনই বলে দিলাম, সেটাও খুব ভালোভাবেই সেটা সফল হবে। এর পেছনে সেনার স্পষ্ট মদত দেখা যাচ্ছে। এই মদত কিন্তু নিচের স্তরের নয়, অনেক উপর স্তরের বোঝাপড়া। ভারত মধ্যস্থতার ভূমিকা পালন করছে, যুক্তরাষ্ট্র চাইছে নিরপেক্ষতাকে সম্মান করতে, এবং হাসিনা চান অস্থিরতার বদলে একটি উন্নতির পথে যাওয়া একটি রাষ্ট্র, এবং সেটার জন্য ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন। সামনে কি আছে সেটা নির্ভর করবে এই রফা কতটা কার্যকর হয় এবং জনগণের স্বার্থ কতটা কেন্দ্রীয় হয়ে ওঠে তার ওপর। আগামীকাল শাটডাউনের শেষ দিন, এই দিনে কিন্তু সাধারণ মানুষের অনেক বড় ভূমিকা দেখা যাবে আগামীকাল, এবং এই সবের উপরে নির্ভর করছে আগামী দিনের বাংলাদেশ, শেখ হাসিনা, এবং কিভাবে বাংলাদেশ চলবে তার উপরে। আজকে ঐতিহাসিক 17 নভেম্বর। ঐতিহাসিক কেন বললাম? আজকের দিনে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে মামলার রায় আজকে কিন্তু ঘোষণা করার কথা, বা ঘোষণা হতে যাচ্ছে। আর এই ইস্যুটাকে কেন্দ্র করে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে একটা ডাক দেওয়া হয়েছিল 14, 15, 16, 17 সারা বাংলাদেশ ব্যাপী শাটডাউন, লকডাউন কর্মসূচি। তো 14, 15 ততটা বড় ঘটনা না ঘটলেও গতকালকে রাত্রি থেকে যে ঘটনাগুলো ঘটছে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা এ সকল নাশকতা করাচ্ছে। রাত ভর সবচেয়ে বেশি ভয় পাইছে আমার ধারণা পরিবেশ এবং জলবায়ু নিয়ে যিনি কাজ করেন, আমাদের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। ওনার বাড়ির সামনে যেভাবে ককটেল ফুটেছে, ভিতরে ওনার স্ট্রোক করার কথা। এখন কি কি ঘটছে আসলে দেখি আমরা, যে রাত ভর কি ঘটলো। সন্ধ্যা থেকে রাজধানীর গাবতলী, মিরপুর, মহাখালী, মতিঝিল সহ বেশ কয়েকটি এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনা করেছে। অর্থাৎ গতকালকে ঢাকার রাজধানী ঢাকা ককটেলে শহর হয়ে গিয়েছিল। রাজধানীর কারওয়ান বাজারের মেট্রো স্টেশনের নিচে প্রথমে দুটি ককটেল বিস্ফোরণ হয়। এর কিছুক্ষণ পর রাজধানীর সেন্ট্রাল রোডের পাশেই পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসানের বাসার সামনে পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর আমরা দেখছি যে তো দর্শক দেখলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক দেখছিলেন খুবই গুরুত্বপূর্ণ কিছু ভিডিও ফুটেজ। দর্শক এখন এই বিষয়ে আপনাদের মতামত কি হবে অবশ্যই জানাবেন। আর হ্যাঁ, পরবর্তীতে এর থেকে গুরুত্বপূর্ণ ভিডিও আসতে চলেছে, তাই সেগুলো দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে দিন। দর্শক কথা বলাচ্ছি না, ভালো থাকুন, সুস্থ থাকুন, ভয় পাওয়ার আর সময় নেই। ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।